রহিম। মেরিটোরিয়াস পাবলিক কলেজ রংপুর আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাইশা জামান। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ইতিহাস প্রথম পত্র, এবং আমরা আমাদের বর্তমান পাঠ্য বিষয়টি হচ্ছে অধ্যায় 2, যার নাম হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন অর্থাৎ কোম্পানি আমল। তো আমরা গত পর্বের ক্লাসে বেশ কিছু ব্যক্তিত্ব সম্পর্কে জেনেছি, এবং আজ আমরা যে ব্যক্তিত্ব সম্পর্কে জানব সেটি হচ্ছে লর্ড ওয়েলেসলি। এই লর্ড ওয়েলেসলি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা হিসেবে বলা হয়। তো এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, তো প্রথমে আমরা আসি লর্ড ওয়েলেসলির ক্ষমতা। তো লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে ভারতবর্ষে জেনারেল হিসেবে নিয়োগ পান। কিন্তু বলা চলে যে তিনি যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু ভারতবর্ষের অবস্থা এবং ইংরেজ কোম্পানির যে অবস্থাটি ছিল সেটি খুব শোচনীয় পর্যায়ে ছিল। এমনকি এই ওয়েলেসলি যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। বলা চলে যে তার ক্ষমতাকালীন বা তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু সবথেকে বেশি সমস্যার মুখোমুখি তিনি হয়েছিলেন। তো এখন আমরা জানি যে লর্ড ওয়েলেসলি কি কি সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তো প্রথমেই আমরা আসি, এই যে সমস্যাগুলি প্রথম হচ্ছে ইংরেজ সুলতানকে বা টিপু সুলতানের ইংরেজদের বিরুদ্ধে প্রস্তুতি। এই টিপু সুলতান কিন্তু বাংলার বাঘ হিসেবে পরিচিত। বাংলার ইতিহাসে কিন্তু এই টিপু সুলতানকে বাংলার বাঘ হিসেবে অভিহিত করা হয়, কেননা এই টিপু সুলতানই ছিলেন যিনি চেয়েছিলেন যে ভারতবর্ষকে ইংরেজ ক্ষমতামুক্ত করার। তো টিপু সুলতান তো হায়দার আলীর মৃত্যুর পরে টিপু সুলতান যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু টিপু সুলতান কিন্তু উঠে পড়ে লেগেছিল ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য, অর্থাৎ ভারতবর্ষকে ইংরেজ ক্ষমতামুক্ত করার জন্য। এবং যার ফলে এই টিপু সুলতান কিন্তু তখন ফরাসি অর্থাৎ ইংরেজ বিরোধী বা ইংরেজ প্রতিদ্বন্দ্বী যে দেশটি ছিল অর্থাৎ ফরাসিদের সাথে হাত মেলায়, এবং হাত মেলানোর পরে তারা পাশাপাশি তারা একটি সেনাবাহিনী প্রস্তুত করে এবং এইভাবেই পর্যায়ক্রমে তারা ইংরেজদের বিরুদ্ধে একটি যুদ্ধের তৈরি করে। তো এই যে টিপু সুলতান কিন্তু অনেক বেশি বিচক্ষণ এবং রণকৌশলী একজন মানুষ ছিল। তার বুদ্ধিমত্তার কাছে কিন্তু ইংরেজদের যে সৈন্য সংখ্যা বলো বা যাই বলো না কেন সেটি কিন্তু অনেক স্বল্প আকারে ছিল, যার ফলে ইংরেজরা কিন্তু টিপু সুলতানকে একটি ভয়ঙ্কর শত্রু হিসেবে অভিহিত করেছিল। তো দেখো এই টিপু সুলতানের সময় কিন্তু লর্ড ওয়েলেসলি ক্ষমতায় আসে, এবং যার ফলে টিপু সুলতানের এই যে যুদ্ধ করার বা যুদ্ধের যে প্রস্তুতি, এর জন্য কিন্তু ওয়েলেসলির বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত আসি নিজামের ইংরেজদের প্রতি অসন্তুষ্টি। এই নিজাম হায়দ্রাবাদের একজন হায়দ্রাবাদের নিজাম ইংরেজদের প্রতি অসন্তুষ্ট হন, কেননা এই নিজাম যখন মারাঠা শক্তিদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিল কিংবা যখন তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তখন কিন্তু এই ইংরেজ কোম্পানিরা ওই নিজামকে মারাঠা শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। কিন্তু যখন নিজাম এই মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো বা যুদ্ধে লিপ্ত হলো তখন কিন্তু ইংরেজরা পিছপা হয়, যার ফলে তখন কিন্তু নিজামের মনের মধ্যে একটি ইংরেজদের প্রতি একটি অসন্তুষ্টি দেখা দেয়, এবং যেটির জন্য ইংরেজ কোম্পানিকে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আচ্ছা, এবার আমরা আসি ইংরেজদের বিরুদ্ধে দৌলত রায়ের সেনাবাহিনী গঠন। এই দৌলত রায় কিন্তু এই যে সিন্ধিয়া ফরাসি সেনাপতি যিনি ছিল, যার নাম ছিল পেরন। তো সিন্ধিয়া ফরাসি সেনাপতি এই পেরনের নেতৃত্বে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে এই দৌলত রায় একটি সেনাবাহিনী গঠন করেন, কেননা ইংরেজদের সাথে যদি কোনো যুদ্ধ বা যে কোনো লড়াইয়ে যদি লিপ্ত হতে হয় তাহলে তো পূর্ব প্রস্তুতি ছাড়া কখনোই সম্ভব নয়, এবং এর জন্যই কিন্তু এই দৌলত রায় সেনাবাহিনী গঠন করে, এবং যার ফলে ইংরেজ কোম্পানি একটি হুমকির মুখে পড়ে। এবং এটা ছাড়াও বলতে পারি যে মালাবারের যে রাজারা ছিল, মালাবারের যে সকল রাজা বলতে গেলে শুধুমাত্র কুর্কমাস নামের একজন ব্যক্তি ছিলেন যিনি শুধুমাত্র ইংরেজ বিরোধিতা করেননি। এটা ছাড়া মালাবারের যত রাজা ছিল সকল রাজারাই কিন্তু ইংরেজদের বিরোধিতা করেছে, অর্থাৎ ইংরেজ ক্ষমতার বিরোধিতা করেছিল। এবার আসি নেপোলিয়নের ভারতবর্ষ বিজয়ের পরিকল্পনা।
ফরাসি সেনাপতি নেপোলিয়ন। এই ফরাসি আর ইংরেজদের মধ্যে যে যুদ্ধ বা যে বিরোধিতা বা যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল সেটি কিন্তু ইতিহাসে বিখ্যাত। তো ফরাসিরা চাচ্ছিল না যে ইংরেজরা ভারতবর্ষে এসে তাদের ক্ষমতা তাদের সাম্রাজ্য স্থাপন করুক, তারা প্রভাব বিস্তার করুক। ইংরেজরা আবার চাচ্ছিল না যে ফরাসিরা এখানে তাদের প্রভাব বিস্তার করুক। তো এই যে শত্রুতার ফরাসি ইংরেজদের শত্রুতা, এই শত্রুতার জের ধরেই কিন্তু হচ্ছে নেপোলিয়ন ভারতবর্ষ বিজয়ের একটি পরিকল্পনা করেন। এবার হচ্ছে শোচনীয় আর্থিক অবস্থা। শোচনীয় আর্থিক অবস্থা আমরা কেন বলবো? তখন কিন্তু এক পর্যায়ে ভারতবর্ষে বা তখন ইংরেজ কোম্পানির যে আর্থিক অবস্থাটি ছিল সেটি কিন্তু এক পর্যায়ে এতই শোচনীয় হয়ে গিয়েছিল যে ঠিক সে সময় কিন্তু লর্ড ওয়েলেসলি এই ক্ষমতার হাত ধরে এবং তিনি কিন্তু এই ব্যবস্থা অর্থাৎ হচ্ছে যেমন কৃষি ব্যবস্থা, ব্যবসায়িক ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু তিনি কিছু উন্নতি বা সুশৃঙ্খল আনয়নের ক্ষেত্রে কিন্তু তিনি সচেষ্ট হন, যার ফলে তিনি বেশ কিছু হচ্ছে উদ্দেশ্য ও নীতি প্রণয়ন করেন। তো আমরা উদ্দেশ্য ও নীতি সম্পর্কে আমরা যেটা বলতে পারি, উদ্দেশ্য ও নীতি বলতে এই লর্ড ওয়েলেসলির কিন্তু প্রথম এবং প্রধান ইয়েটি ছিল, প্রথম এবং প্রধান যেই মন মানসিকতাটি ছিল বা যেটি তিনি চেয়েছিলেন সেটি হচ্ছে ভারতবর্ষে হচ্ছে ইংরেজ ক্ষমতার হচ্ছে সুদৃঢ়করণ, ইংরেজের যে ভিত্তিটি ছিল বা ইংরেজ কোম্পানির যে ভিত্তিটি ছিল সেটিকে সুদৃঢ় এবং শক্তিশালী করণ, যার ফলে তিনি ভারতবর্ষের যে জনসাধারণ বা ভারতবর্ষের যে আদার যে মানুষগুলো ছিল তাদের কিন্তু মঙ্গল দিক বা ভালো দিক তিনি কখনোই বিবেচনায় নেননি। তার উদ্দেশ্য একটাই ছিল যে কিভাবে তাদের ইংরেজদেরকে এই হচ্ছে ভারতবর্ষে তাদেরকে স্থানীয় করা যায়, তাদেরকে কিভাবে হচ্ছে শক্তিশালী একটি ক্ষমতা রূপে প্রয়োগ করা যায়, যার ফলে তিনি হচ্ছে একটি নীতি গঠন করলেন, সেটি হচ্ছে সাম্রাজ্য সম্প্রসারণ নীতি। এবং এই সাম্রাজ্য সম্প্রসারণ নীতি জের ধরেই কিন্তু এক পর্যায়ে এই অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন ঘটে। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে যে আমরা আগেই জেনেছি যে লর্ড ওয়েলেসলি কিন্তু কখনোই হচ্ছে জনসাধারণের ভালো দিক বা খারাপ দিক বিবেচনায় আনেননি। তিনি কিন্তু বরাবরই হচ্ছে তিনি নিজের স্বার্থ বা নিজের স্বার্থ দিকেই বেশি লক্ষ্য করেছেন এবং এরই জের ধরে তিনি হচ্ছে একটি নীতি প্রবর্তন করেন যেটি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতির কিন্তু বেশ কিছু শর্ত ও উদ্দেশ্য ছিল। তো এই শর্ত উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব, কিন্তু এই শর্ত উদ্দেশ্য জানার আগে আমরা কিন্তু আমাদের আগে জানতে হবে যে তিনি এই অধীনতামূলক মিত্রতা নীতিটি কেন প্রবর্তন করলেন। তো লর্ড ওয়েলেসলি যখন ক্ষমতায় আসলেন তিনি একটা জিনিস বেশ লক্ষ্য করেছিলেন যে ভারতবর্ষে যে রাজারা ছিল বা সেই রাজারা কিন্তু অধিক হারে হচ্ছে অনেকটাই ইংরেজ কোম্পানি বা ইংরেজদের প্রতি ঝুঁকে ছিল, নির্ভরশীল ছিল, যার ফলে এই ওয়েলেসলি হচ্ছে এক পর্যায়ে তাদেরকে বাধ্য করলো, মানে সকল রাজাদেরকে বাধ্য করলো তারা যেন ইংরেজদের সাহায্যের প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। তো এই রাজারা যখন পুরোপুরিভাবে ইংরেজদের প্রতি নির্ভরশীল হয়ে পড়লো তখন কি হলো, তখন হচ্ছে তাদের মধ্যে কিছু সমস্যা তো সৃষ্টি হবে, অবশ্যই হবে। তো কিছু সমস্যার সৃষ্টি হলো, এটা ছাড়াও এই ইংরেজদের যে ক্ষমতাটি ছিল সেটি কিন্তু আর অধিক হারে বৃদ্ধি পেয়েছিল। তো তিনি তখন হচ্ছে এই যে সকল সমস্যা তিনি মুখোমুখি হচ্ছিলেন, তিনি যে সকল সমস্যা তিনি সম্মুখীন হচ্ছিল এর জন্য তিনি এই যে এই অধীনতামূলক মিত্রতা নীতিটি প্রবর্তন করলেন। তো এই অধীনতামূলক মিত্রতা নীতির যে শর্ত এবং উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর প্রথমে আমরা আসি, সেটি হচ্ছে আমরা প্রথমে যেই বলতে পারি সেটি হচ্ছে যে দেশীয় রাজা এবং অন্য দেশীয় রাজা থেকে শুরু করে অন্য কোনো রাজ্যের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারবে না। অর্থাৎ এই যে অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু একটি চুক্তির মধ্যে আসে, একটি সন্ধির মধ্যে আসে। তো এই অধীনতামূলক মিত্রতা নীতিতে বা চুক্তিবদ্ধ যারা ছিল বা যে দেশগুলো ছিল সেই দেশীয় রাজারা কিন্তু অন্য কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। এমনকি তারা এই যে মিত্রতাবদ্ধ যে নীতির মধ্যে যে রাজাগুলো বা যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো কিন্তু ওই মিত্রতাবদ্ধ নয় যে সকল দেশগুলো, সেই দেশগুলো কিন্তু তারা কোনো আলোচনাও করতে পারবে না। তো এই অধীনতামূলক মিত্রতা নীতির এই প্রথম এটি ছিল শর্ত।
দ্বিতীয়ত হচ্ছে ইংরেজ সেনাপতির অধীনে দেশীয় রাজারা সেনাপতি রাখতে পারবে। অর্থাৎ কিন্তু এখানে কিন্তু এই ক্ষেত্রে যে ইংরেজ যে সেনাপতি বা যে দেশীয় যে সেনাপতিরা, সব সেনাপতিরাই কিন্তু তখন বা সব রাজারাই কিন্তু সেনাপতি রাখতে পারবে না। কেননা যে দেশীয় যে রাজাগুলো ছিল বা দেশীয় যে শক্তিশালী যে রাজ্যগুলো ছিল, সেই রাজ্যগুলোই কিন্তু শুধুমাত্র সেনাপতি রাখতে পারবে। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু একটি শর্ত ছিল। এই মিত্রতা আবদ্ধ বা এই মিত্রতাবদ্ধ চুক্তিতে যে রাজ্যগুলো ছিল, সেই দেশীয় রাজ্যগুলো, শক্তিশালী রাজ্যগুলো সেনাপতি রাখতে গেলে কিন্তু একজন ইংরেজ সেনাপতির অধীনে তারা হচ্ছে এই সেনাপতি তারা রাখতে পারবে। আচ্ছা, তৃতীয়ত আমরা বলতে পারি হচ্ছে ইউরোপীয় নাগরিকদের বিতাড়িত করতে হবে। অর্থাৎ হচ্ছে যে তখন আমরা সবাই জানি যে ইংরেজ ছাড়াও এই যে ইউরোপীয় যে দেশগুলো ছিল, অর্থাৎ ফরাসিরা, তারপর হচ্ছে অন্যান্য যে দেশগুলো ছিল, সেই দেশের যারা ছিল, মানে অর্থাৎ এই মিত্রতাবদ্ধ নয় যে সকল দেশগুলো ছিল, এই মিত্রতাবদ্ধ নয় যে সকল দেশ, এই দেশগুলোকে হচ্ছে অর্থাৎ ইউরোপীয় দেশগুলোকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য বলা হয়েছিল। তো এই মিত্রতা নীতিতে এই যে ইউরোপীয় দেশগুলোকে চলে যেতে বলা বা বিতাড়িত করার যে দিকটি ছিল, সেটি কিন্তু ইংরেজদের সাম্রাজ্য বিস্তার বা ইংরেজদের ক্ষমতা বিস্তারের কিন্তু প্রধান একটি লক্ষ্য হিসেবে ধরা হয়। আচ্ছা, এবার আমরা আসি পরেরটাতে। আমরা যদি বলতে পারি সেটি হচ্ছে যে সৈন্য পালন এবং তাদের ব্যয়ভার নির্বাহের একাংশ কিন্তু হচ্ছে সে দেশীয় রাজাদেরকেই দিতে হতো। অর্থাৎ এই মিত্রতা নীতিতে যে আবদ্ধ যে দেশের রাজারা ছিল, সেই দেশের রাজারা কিন্তু হচ্ছে সৈন্য পালন করতে পারবে, কিন্তু এই সৈন্য পালনের যে ব্যয়ভারটি ছিল এবং তাদের জীবিকা নির্বাহের যে অর্থটি ছিল, সেটি কিন্তু সেই দেশীয় রাজাদের অর্থ ভাণ্ডার থেকেই দিতে হবে। অর্থাৎ তাদের রাজ্যের বা তাদের রাজের যে একাংশ যেটি ছিল, সেটি কিন্তু তাদেরকে দিতে হতো। অর্থাৎ এই মিত্রতা আবদ্ধ রাজাদেরকেই কিন্তু এটি দিতে বা ছেড়ে দিতে হবে, অর্থাৎ একাংশ ছেড়ে দিতে হয়েছিল। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে সাম্রাজ্য বিস্তারের ভূমিকা। তো এই ওয়েলেসলি যখন ভারতবর্ষে গভর্নর হিসেবে এসেছিল, তখন কিন্তু তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। তো এই সমস্যা সম্পর্কে কিন্তু আমরা জানলাম যে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এই সমস্যার সমাধানের জন্য তিনি কি কি করেছিলেন। তো এখন আমরা জানবো যে সাম্রাজ্য বিস্তারে তিনি কি কি ভূমিকা রেখেছিল। এই সাম্রাজ্য বিস্তারে যে ভূমিকা তার ছিল, সেটির কিন্তু সিংহভাগে আমরা বলতে পারি তিনি হচ্ছে জয়ী হয়েছিল একমাত্র কারণে, সেটি হচ্ছে অধীনতামূলক এই যে মিত্রতা নীতি তিনি যে প্রবর্তন করেছিল, এই নীতির ফলেই কিন্তু তিনি সমস্যাগুলো অনেকটাই পেরিয়ে আসতে পেরেছিল। যেমন তিনি হচ্ছে হায়দ্রাবাদের যে নিজাম ছিল, নিজাম কিন্তু এই নীতির হচ্ছে প্রথম শিকার হয়েছিল। আমরা আগেই জেনেছি যে নিজাম কিন্তু ইংরেজদের প্রতি একটি অসন্তুষ্টি কিন্তু শুরু থেকেই কাজ করছিল, এবং এই তার অসন্তুষ্টির কিন্তু মোকাবেলা করতে হয়েছিল কিন্তু এই লর্ড ওয়েলেসলিকে। তো যার ফলে এই মিত্রতা নীতিতে কিন্তু আবদ্ধ বা শিকার হয়েছিল কিন্তু প্রথম হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। এমনকি তখন হচ্ছে টিপু সুলতানকে হচ্ছে যুদ্ধে পরাজয় করে টিপু সুলতানের যে রাজ্য ছিল, অর্থাৎ মালাবার রাজ্যকে তারা হচ্ছে তাদের আয়ত্তে করে নেয়। এই টিপু সুলতান আমরা আগেই জেনেছি, টিপু সুলতান হচ্ছে বাংলার বাঘ। তিনি একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ, এবং তাকে হচ্ছে যুদ্ধে হারানো বা যুদ্ধে পরাজয় করা এক পর্যায়ে ইংরেজ শক্তিকে স্থায়ী করা, ইংরেজ শক্তির স্থায়িত্বকরণ, ইংরেজ শক্তির ভিত্তিকে শক্তিশালীকরণের ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই সাহায্য করেছিল। এই যার ফলে হচ্ছে টিপু সুলতানকে হচ্ছে পরাজয় করে তার যে হচ্ছে মালাবার যে রাজ্যটি ছিল, মালাবার রাজ্য কিন্তু টিপু সুলতানের একটি সমৃদ্ধশালী বা একটি সম্পদশালী রাজ্য হিসেবে গণ্য হতো। তো তার যে ওই রাজ্যটি ছিল, সেটি কিন্তু তারা আয়ত্তে করে নেয়। এমনকি হচ্ছে বিভিন্ন ছোট ছোট রাজ্য, যেমন হচ্ছে তুরস্ক, যেমন হচ্ছে কর্ণাট, সুরাট ইত্যাদি বিভিন্ন যে জায়গাগুলো, বিভিন্ন যে অঞ্চলগুলো ছিল, তাঞ্জোর, তারপর সুরাট ইত্যাদি, এই জায়গাগুলো কিন্তু তারা হচ্ছে বল প্রয়োগ তাদেরকে একটি অধীনতামূলক মিত্রতার মধ্যে আবদ্ধ করে দিয়েছিল। এই ওয়েলেসলি কিন্তু এক পর্যায়ে হচ্ছে সেই এলাকায় বা সেই অঞ্চলে কিন্তু জোরপূর্বক হচ্ছে তিনি এই অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ করেন। যার ফলে এই মিত্রতা নীতিতে আবদ্ধ হওয়ার ফলে হচ্ছে গোটা ভারতবর্ষ বা ভারতবর্ষের যে সকল সম্পদশালী, সমৃদ্ধশালী এবং শক্তিশালী যে সকল অঞ্চলগুলো ছিল, সেগুলো কিন্তু পুরোই হচ্ছে ইংরেজদের কাছে বা ইংরেজদের আয়ত্তে চলে আসে।
তো এই ছিল হচ্ছে তার ভূমিকা। এবার আমরা আসি তার কৃতিত্ব সম্পর্কে। তো আমরা বলতে পারি যে এই ওয়েলেসলি হচ্ছে ভারতবর্ষের মানুষদের বা জনসাধারণের জন্য বেশ কিছুই করেননি ঠিকই, কিন্তু এই তার কৃতিত্ব কিন্তু ইংরেজ ক্ষমতাকে স্থায়ীকরণের ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই হচ্ছে সাহায্য করেছিল। তো তার কৃতিত্ব সম্পর্কে আমরা বলতে পারি যে তার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের তিনি সমস্যার সম্মুখীন হচ্ছিল, তিনি যখন ক্ষমতায় আসলেন তখন তিনি যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছিল সেই সকল সমস্যার সমাধান করে তিনি হচ্ছে তার যে ইংরেজদের যে রাজ্যটি ছিল সেই রাজ্য বা সেই সাম্রাজ্য বিস্তৃতির ক্ষেত্রে কিন্তু তিনি হচ্ছে অনেকাংশেই হচ্ছে তিনি সাহায্য বা সহযোগিতা করেছিল, এবং তার কিন্তু অবদান কিন্তু অনেকাংশেই ছিল হচ্ছে তার কৃতিত্ব হিসেবে আমরা ধরতে পারি। এটা ছাড়াও হচ্ছে দাক্ষিণাত্যে যে ইংরেজ শক্তির প্রতিষ্ঠা। তো দাক্ষিণাত্যে এই যে টিপু সুলতান অর্থাৎ হায়দার আলীর মৃত্যুর পর যে টিপু সুলতান হচ্ছে দাক্ষিণাত্যে যে শক্তিশালী একটি রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, অর্থাৎ মহীশূর নামক যে রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, সেই টিপু সুলতানকে কিন্তু পরাজয়ের পরে সেই রাজ্যটিকে ইংরেজরা দখল করে নেয়, এবং যার ফলে দাক্ষিণাত্যে হচ্ছে ইংরেজ ক্ষমতার ইংরেজ শক্তির একটি সুদৃঢ় শক্তি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে মারাঠিদের কোম্পানির উপর নির্ভরশীলতা বৃদ্ধি করায়। কেননা তখন মারাঠি শক্তির কেবল উত্থান হচ্ছিল, এবং এই মারাঠি শক্তিকে পরাজিত করে সেই মারাঠা শক্তির বা সেই মারাঠা রাজ্য পুরোটাই ইংরেজরা তাদের ক্ষমতায় নিয়ে নেয়, যার ফলে মারাঠা শক্তি বা মারাঠিদের কোম্পানি বা মারাঠা যে কোম্পানিটি ছিল সেই কোম্পানি পুরোটাই হচ্ছে ইংরেজ কোম্পানির উপরেই হচ্ছে নির্ভরশীল হয়ে পড়ে। এটা ছাড়াও তিনি হচ্ছে অভ্যন্তরীণ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল, যেমন আর্থিক, তারপর হচ্ছে রাজনৈতিক। এর জন্যই তিনি কি করলেন, তিনি হচ্ছে বেশ কিছু সংস্কার করেছিলেন, যেমন তিনি বিচার কার্যে সংস্কার করেছিলেন, তিনি কৃষি এবং রাজস্ব ব্যবস্থাও কিন্তু তিনি সংস্কার করেছিলেন। তো আমরা এক কথায় বলতে পারি যে তিনি হচ্ছে ভারতবর্ষে তিনি যখন গভর্নর জেনারেল হিসেবে তিনি যখন ক্ষমতায় আসেন তখন তিনি ভারতবর্ষের জন্য বেশ কিছু বা ভারতবর্ষের জন্য কোনো অবদান না রাখলেও এই ইংরেজ সাম্রাজ্যকে বিস্তারের জন্য কিন্তু তিনি অনেকাংশেই হচ্ছে অবদান রাখেন। তো আজ আমরা জানলাম যে কিভাবে লর্ড ওয়েলেসলি হচ্ছে ক্ষমতায় আসেন এবং তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল, এবং তার অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে জানলাম, এবং জানলাম তার পাশাপাশি তার কৃতিত্ব সম্পর্কে। তো আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।